প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পুরো টেন্স নিয়ে আলোচনা করব। এই টেন্স নিয়ে A to Z যেন অন্য কোনো কোয়েশ্চেন সলভ করতে আমাদের পরবর্তীতে প্রবলেম না হয়, সেই অনুযায়ী আমরা আজকের যেই ভিডিওটি করব, সেইখানে পুরোপুরি টেন্স নিয়ে আলোচনা হবে। এই টেন্স রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে যারা এসএসসি প্রার্থী বা এইচএসসি প্রার্থী বা যারা অ্যাডমিশন দিবে কিন্তু টেন্স নিয়ে অনেক সমস্যায় আছে। তো আজকের ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া এবং টেন্স কত প্রকার এবং কিভাবে এইগুলার স্ট্রাকচার এইগুলা নিয়ে জানবো। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের টেন্স হচ্ছে ৩ প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো এইগুলার আবার প্রকারভেদ আছে। সেগুলা হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবগুলার ৩টি করে ফর্ম আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট ১২ ধরনের টেন্স আমাদের। তো প্রথমে আমাদের যে টেন্সটি রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেকেই সবাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, কিন্তু এটার আরেকটি নাম সিম্পল প্রেজেন্ট। তো যদি কোয়েশ্চেনে সিম্পল প্রেজেন্ট বলে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের রুলসই ফলো করব। প্রথমে আমাদের আছে কোনো কাজ বর্তমানে হয় অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজকে বোঝায় তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। আমাদের চিরন্তন সত্য যেইগুলা আছে, মানে যেইগুলা কখনোই মিথ্যা হবে না, সেইগুলা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করব। তারপরে অভ্যাসগত কাজ যেগুলো আমরা প্রতিদিন করি সেইগুলাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন হি প্লেইস ফুটবল, তারা ফুটবল খেলে। এই ক্ষেত্রে আমাদের সিম্পল প্রেজেন্টে যেহেতু আমাদের সিঙ্গুলার আছে সাবজেক্টটি, সেহেতু এইখানে এস বা ইয়েস যুক্ত হয়েছে। তো প্লের সাথে এস যুক্ত হয়, এর জন্য আমরা প্লেস দিয়েছি, তারপরে ফুটবল। তো এখানে স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিটের। প্রথমে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। তো আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। যেমন এই উদাহরণটায় আমরা দেখলাম যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তার পরবর্তীতে আমাদের আই, ইউ অথবা সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম ভিয়ন ফর্ম থাকবে। তো এই ক্ষেত্রে দ্য সান এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটি প্লুরাল হইতে হবে। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এই ২ টা রুলস মাথায় রাখলেই হবে। মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট রিলেটেড যেকোনো কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে এই ২ টি রুলস জেনে। যে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। সাবজেক্ট যদি আই, ইউ অথবা প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। তো এইখানে দ্য সান একটি সূর্য। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এর জন্য দেখো রাইজের সাথে ইএস যুক্ত হয়েছে। রাইজেস ইন দ্য ইস্ট। তো সূর্য পূর্ব দিকে ওঠে। আর এইটা একটা চিরন্তন সত্য। এর জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করেছি। তারপরে দে গো টু স্কুল এভরিডে। তো গো টু স্কুল এভরিডে তারা প্রতিদিন স্কুলে যায়। এই ক্ষেত্রে দেখো দে হচ্ছে প্লুরাল এবং প্লুরাল হওয়ার কারণে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়নি। তো এর জন্য আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করেছি। তো একের অধিক যেকোনো কিছু থাকলেই ওইটা হচ্ছে প্লুরাল, এবং আই, ইউ অথবা যেকোনো ধরনের প্লুরাল থাকলেই আমরা হচ্ছে আম ভার্বের বেস ফর্ম ইউজ করব। তো দেখা যাক আমরা যদি আ আই দিয়ে একটা সেন্টেন্স করি, সেক্ষেত্রে
আমরা কি ইউজ করি? কোন ফর্মটা ইউজ করি? তো তোমরা দেখো ১ম এ চেষ্টা করো যে এইটা কি বলা যায়? I leave the place. এই ক্ষেত্রে আমাদের লিভ এর কি কোনো পরিবর্তন হবে? এস বা ইএস যুক্ত হবে? তো তোমরা যারা পেরেছো তাদের জন্য অভিনন্দন। কিন্তু আই আমরা এই রুলসে দেখেছি আই এবং ইউ অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের যেই ফর্মটা আছে ওই ফর্মটাই থাকে। তো কারেক্ট অ্যান্সার হবে লিভই। তো এইভাবে আমাদের হচ্ছে সাবজেক্ট দেখে আমাদের ভার্ব পরিবর্তন করতে হবে। তো এখানে কিছু ক্যাচ ওয়ার্ড দেওয়া আছে যেইগুলা থাকলে আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় বলা থাকে না যে এটা কোন টেন্স। তো এই টার্মগুলা দিয়ে রেফার করা হয়। তো এই টার্মগুলা দেওয়া থাকলেই আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, দে ভিজিট আস অফেন। তো এই ক্ষেত্রে অফেন থাকার কারণে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের ইন্ডিকেটরস। তো আমরা হচ্ছে দে যেহেতু প্লুরাল সেহেতু আমরা হচ্ছে ভিজিটের সাথে আর কিছু যোগ করব না। যেইটা আছে ওই ফর্মই দিব ভিজিট। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে হি ইউজুয়ালি গো স্কুল। এক্ষেত্রে হি হচ্ছে আমাদের সিঙ্গুলার। সেহেতু আমরা গো গোর ফর্ম গোস নিব। ইএস যুক্ত করব। গোর সাথে ইএস যুক্ত হয়। এক্ষেত্রে আমাদের ৩ টি সেন্টেন্স আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলা হচ্ছে হা বোধক। এইখানে কোনো নেগেটিভ কোনো কথা নেই। তো আর নেগেটিভ সেন্টেন্সে নট যুক্ত থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে আমাদের যেই সেন্টেন্সগুলা দেখেছি ওইগুলাই হি প্লেইস ফুটবল, ইউ প্লে ফুটবল। কিন্তু আমরা যখন নেগেটিভ করতে যাব তখন হি হি বা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডাজ নিয়ে আসবো। সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ আনতে হবে এবং এইটাকে তখন আমরা নেগেটিভ করতে পারবো। আমরা এটা বলতে পারবো না প্লেইস হি প্লে নট বল। এটা কোনো সেন্টেন্স বা কোনো মেক সেন্স করে না। সেহেতু আমরা হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কোনো বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন আমরা ডাজ নিয়ে আসবো এবং ডাজের সাথে নট যুক্ত করে দিব। যেহেতু বাক্যটা নেগেটিভ, নেগেটিভ বাক্যে সর্বদা নট যুক্ত থাকে। তারপরে ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের ডাজ যেহেতু অক্সিলারি ভার্ব সেহেতু আমরা ডাজটা নিয়ে আসবো আগে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলা তৈরি করব। এইখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ প্লে ফুটবল। এই ক্ষেত্রে যেহেতু আমাদের আই ইউ অথবা প্লুরাল সাবজেক্ট আছে সেহেতু আমরা ডু নিয়ে আসবো। আর তখন সেন্টেন্সটা হয়ে যাবে ইউ ডু নট প্লে ফুটবল। তো নট যুক্ত করলেই আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং আমাদের এক্সট্রা একটা ডু নিয়ে আসতে হচ্ছে। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে রুলসটা সেম থাকছে, যেমন ডু ইউ প্লে ফুটবল। তো কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। যেহেতু ডু, ডাজ, ডিড এইগুলাকে মডাল অক্সিলারি ভার্ব ধরা হয় সেহেতু এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। কোনো এস অথবা ইএস যুক্ত হবে না। তো আমরা লক্ষ্য করছি যে এই ক্ষেত্রে হি প্লেইস ফুটবল থাকলেও এই ক্ষেত্রে ডাজের পরে যেই ভার্বটা আছে সেটা হয়ে গেছে বেস ফর্ম। তো এর জন্য ডাজ হি প্লে ফুটবল। তো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সর্বদা বেস ফর্ম বসে। তো ডু বা ডাজের পরবর্তীতে ভার্বের বেস ফর্ম বসে। এইটা সবসময় মাথায় রাখতে হবে এবং
এইটা থেকে অনেক ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে। তো আশা করি তোমরা পারবে। এখানে আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছি। তোমরা এগুলা প্র্যাকটিস করবে এবং কমেন্ট সেকশনে জানাবে। আমাদের নেক্সট যেই ধরন আছে ওইটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। এটা খুবই সহজ। তো আমরা অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে এইটা বোঝাতে সিম্পল পাস্ট ব্যবহার করি। এটার স্ট্রাকচার সাবজেক্ট, V2 এবং অবজেক্ট। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম মানে ২ নাম্বার ফর্মটা ইউজ করতে হবে, তারপরে অবজেক্ট। আমি গতকাল তোমার সাথে কথা বললাম। তো এটা আমি গতকাল বলছি, এর জন্য I spoke to you yesterday। তো এই ক্ষেত্রে স্পোক কি? স্পিক, স্পোক, স্পোকেন। তো স্পোক ভার্বের ২য় নাম্বার ফর্ম। তো আমি এখানে লিখে দিচ্ছি যে স্পোক এর বিয়ন স্পিক, V2 স্পোক অ্যান্ড V3 স্পোকেন। তো এই ৩ ফর্মের আমাদের যে ২ নাম্বার ফর্মটা আছে এইটা আমরা ইউজ করব। তো এই ক্ষেত্রে I spoke to you yesterday। তারপরে he went to America 5 years ago। এক্ষেত্রে আমরা যেই ওয়েনটা ইউজ করেছি, ওয়েনটা ভার্বের পাস্ট ফর্ম। যেমন তোমরা যারা না জানো তাদের জ্ঞাতার্থে আমি ভার্বের ফর্মগুলো দিয়ে দিচ্ছি। তো ১ম বেস ফর্ম go। তারপরে তারপরেরটা V2 went এবং আমাদের V3 তোমরা যারা পারবে কমেন্ট সেকশনে জানাও। V3 gone। তো আমরা V2 নিয়ে কাজ করছি মানে কি? আমরা ভার্বের পাস্ট ফর্ম নিয়ে কাজ করছি, এজন্য আমাদের V2 ই লাগবে। He went to America 5 years ago। পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ভার্বের ফর্মগুলো জানা আবশ্যক। এই ক্ষেত্রে আমাদের কনজুগেশন অফ ভার্ব আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই যে ভার্বের যেই ৩ টা ফর্মগুলো আছে, প্রত্যেকটা ভার্বের ৩ টা ফর্ম জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্ম ছাড়া আমরা পাস্ট ইনডিফিনিট এর কোনো অ্যান্সারই করতে পারব না সঠিকভাবে। তো আমার কাছে একটা শিট আছে কনজুগেশন অফ ভার্বের। তোমরা যদি চাও আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট এর ক্যাচ ওয়ার্ড গুলা যেমন রাইট ফর্ম অফ ভার্বে এই ক্যাচ ওয়ার্ড গুলো দেখেই অনেক সময় করতে হয়। তো yesterday থাকলে লাস্ট নাইট বা লাস্ট এর সাথে যেকোনো একটা টাইম থাকলে ago, once, before, earlier এগুলা থাকলেই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এইটার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা একটু আগে দেখছি I read a book। তো তোমরা জানো না যারা, তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি রিড এর ৩ টি ফর্মই সেম। তো এর জন্য আমাদের পাস্ট ফর্ম রিডই। তো এই ক্ষেত্রে আমরা I read a book আমি বই পড়লাম। V3 আমাদের রিডই। তো এই ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। কিন্তু আমরা কিভাবে বুঝবো কখন এটা পাস্ট ফর্ম, কখন একটা বেস ফর্ম? তো সেক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, দেখো তোমরা সলভ করতে পারো নাকি? তোমরা এইটা ভার্বের পাস্ট ফর্মে করবা, মানে পাস্ট ইনডিফিনিটে করবা। তো দেখো তোমরা কারা, কারা পারো? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে রিড। কেননা আমাদের ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। রিড এর পাস্ট ফর্ম রিড। তো যদি এইখানে এস ই এস যুক্ত করতাম তখন হয়ে যেত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু যেহেতু আমাদের এটা পাস্টে আছে সেহেতু আমরা রিড ভার্বের ২য় ফর্ম
এইটা ইউজ করেছি। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের সেই প্রেজেন্ট ইনডিফিনিটের মতনই ডু ডাজ আনতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু পাস্ট আমাদের ডু ডাজ আনবো না, আমরা ডিড নিয়ে আসবো। ডিডের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং অবজেক্ট। বাকি স্ট্রাকচারগুলো আগের মতনই থাকবে। যেমন আই ডিড নট রিড এ বুক। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের এই ক্ষেত্রে সাবজেক্ট কোনো মুখ্য বিষয় না। আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট দেখেছি তখন সাবজেক্ট অনেক বড় একটা মুখ্য বিষয় ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কোনো মুখ্য বিষয় না। যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডিড নিয়ে আসবো। তারপরে আমাদের লক্ষণীয় বিষয় এরপরে ডু, ডাজ, ডিড এর পরে আমাদের সর্বদাই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো এইটা মাথায় রাখতে হবে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার সেম থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন ডিড ইউ রিড দ্য বুক? ডিড ইউ, এই যে ডিড নিয়ে আসছি। তারপরে আমরা রিড নিয়ে আসছি। রিড কি বেস ফর্ম, এর জন্য রিড হইছে। পাস্ট ইনডিফিনিটের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কিছু মিসকনসেপশন আছে। যেমন অনেকে ভাবে যে আমরা যেহেতু পাস্টে করতেছি তাহলে আমরা মেইন ভার্বের ফর্মটাও V2 দিয়ে দিব। যেমন আমাদের এইখানে ইনকারেক্ট একটা সেন্টেন্স আছে, হি ডিড নট ওয়েন্ট টু স্কুল। কিন্তু এই ক্ষেত্রে ওয়েন্ট হবে না বা নিউ হবে না, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম। এই ক্ষেত্রে বি দিয়ে রাখছে, বি না, এই ক্ষেত্রে ওয়াজ দিয়ে রাখছে। দেখো আমাদের কারেক্ট সেন্টেন্সগুলো হি ডিড নট গো টু স্কুল। এক্ষেত্রে লক্ষণীয় যে আমাদের বেস ফর্ম বসবে ভার্বের, তারপরে ডিড নট এর পরে বেস ফর্ম, এবং আমাদের পাস্টের ক্ষেত্রে ওয়ার নিতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে কিছু বেসিক এক্সারসাইজ দেওয়া আছে, যেটা তোমরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি কোনো ভুল হয় তো আমি কমেন্টের রিপ্লাই দিব। তো আশা করি তোমরা এইগুলা খুব সহজেই সমাধান করতে পারবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের স্ট্রাকচার সেম, আমি প্রথমে একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। তো এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার, যদিও পাস্ট ইনডিফিনিটে আমাদের সাবজেক্ট কোনো ম্যাটার করে না, আমাদের ভার্বের ফর্মটাই চেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ফিল ইন দ্য গ্যাপে আমরা কি করব, শি ফিনিশের V2 ফর্মটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো এই ক্ষেত্রে ফিনিশের পাস্ট ফর্ম ফিনিশড, ফিনিশড। তো এইভাবে তোমরা সমাধানগুলো করে নিও, যে পরেরগুলো তোমরা আশা করি পারবে। এবং এই নেগেটিভ সেন্টেন্সগুলাও তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। তো আমি প্রথমে একটা করে দিচ্ছি, যেটা দেখে তোমরা বাকিগুলা আশা করি পারবে। শি, যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড। তো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নিয়ে আসি। তো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমাদের দেখতে হয় না, শুধু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড নিয়ে আসব। ডিড, তারপরে এই যে ডু ভার্ব, এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। তো সেহেতু আমরা ভিজিটেটের জায়গায় ভিজিট দিয়ে দিব। তো আর বাদবাকি যা আছে সেইগুলা সেম থাকবে এবং আমাদের এইটার সলিউশন হয়ে গেছে। তো এইভাবে বাদবাকিগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে। তাহলে খুবই সহজেই তোমরা এগুলার সমাধান করতে পারবে এবং তোমাদের খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং ইন্টারোগেটিভ এর ক্ষেত্রেও সেম রুলসই, শুধু আমাদের অক্সিলারি ভার্ব আগে আনতে হবে। যেহেতু এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমরা ডিড আনবো। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের যে ওয়েন্ট এর যে বেস ফর্মটা আছে, বি অন ফর্ম, সেটা নিয়ে আসবো। ওয়েন্ট এর বেস ফর্ম গো, তারপরে টু দ্য মার্কেট, যা আছে তাই থাকবে।
তো এইভাবে আমরা বাকিগুলাও সমাধান করে ফেলবো। এখন আমরা পরবর্তী যেই টেন্সটা আছে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা যে বাক্যে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বা ঘটবে তা বোঝানো হয় সেই বাক্যে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এটার স্ট্রাকচার খুবই সহজ। সাবজেক্ট প্লাস উইল প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। তো আমাদের সাবজেক্ট এক্ষেত্রে লক্ষণীয়। I হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল আসছে, তারপরে মিট এর ভার্বের বেস ফর্ম যেটা ওইটা আসছে, তারপরে বাদবাকি যে অংশ আছে ওইটা আসবে। সিমিলারলি এই ক্ষেত্রেও আমাদের হি হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল হচ্ছে আমাদের ভার্ব, আ উইল প্লাস তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে যা আছে তাই। তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এবং তারপরে আমাদের কিছু ক্যাচওয়ার্ড আছে যেগুলা দ্বারা আমরা আ বুঝতে পারবো যে বাক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। টুমরো, নেক্সট প্লাস যেকোনো টাইম থাকলে যেমন নেক্সট উইক, নেক্সট ইয়ার, সুন, লেটার, ইন দ্য ফিউচার, আফটার সাম টাইম, ওয়ান ডে। তো এইগুলা থাকলে আমরা হচ্ছে ফিউচার ইনডিফিনিট করব। তো এইগুলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট এর ক্যাচওয়ার্ডস। তো এগুলা হচ্ছে মুখস্থ করে রাখতে হবে। আমাদের রাইট ফ্রম ভার্বে খুবই গুরুত্বপূর্ণ একটি আ জিনিস এইটা, যার মাধ্যমে আমরা হচ্ছে কোন টেন্সে আমাদের করতে হবে সেন্টেন্সটি সেটা আমরা বুঝতে পারি। এখন আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ করার নিয়ম জানি। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তো অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করলে নেগেটিভ হয়। আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা আগে যেভাবে করেছি যে হ্যাঁ বোধক বাক্য। তো I will call you, আমি তোমাকে ডাকবো। তো এই ক্ষেত্রে কোনো নেগেটিভ কিছু নেই। সেজন্য একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের যেই পাস্ট ইনডিফিনিটের যেই স্ট্রাকচার আছে অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটাও সিমিলার। তারপরে নেগেটিভ যেমন সাবজেক্ট প্লাস উইল নট। যেহেতু এই ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্ব আছে, আমাদের অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট যুক্ত করে দিলেই আমাদের নেগেটিভ হবে। অন্যথায় আমাদের ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হবে এবং উইলের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, সেহেতু আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন I will not call you, they will not play। শুধু নট যুক্ত করে দিলেই আমাদের এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু উইলটা প্রথমে আনলে তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের বেস ফর্ম আনলেই আমাদের হয়ে যাবে। যেমন উইল ইউ কল মি, উইল হি গো অ্যাব্রড নেক্সট ইয়ার। তো ফিউচার ইনডিফিনিট খুবই সহজ। আশা করি তোমরা হচ্ছে এইটার প্র্যাকটিস করলে আরো ভালো মতো আয়ত্ত করতে পারবে। যেমন এই ক্ষেত্রে I will call you হবে। যেহেতু আমাদের আম আমাদের ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস ভিয়ন এটা স্ট্রাকচার। তো এইভাবে আমরা হচ্ছে বাকিগুলা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে জানাবো। তারপরে আমরা নেগেটিভ করব কি করে? নেগেটিভের ক্ষেত্রে এই সেন্টেন্সটা শুধু আমরা উইলের সাথে নট যুক্ত করে দিব। উইল নট। তো অনেকে ওন্টও লিখতে পারো, সমস্যা নেই। যেভাবে লিখতে পারো ওন্ট লিখতে পারো, উইল নটও লিখতে পারো। এ নিউ ফোন। এভাবে তোমরা হচ্ছে বাকিগুলা সমাধান করে নিবে। তারপরে আমাদের হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি। যেমন উইল শি ট্রাভেল টু কানাডা। তো এই ক্ষেত্রে আমাদের উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের যেই মেইন ভার্বটা আছে ওইটার বেস ফর্ম দিয়ে দিয়েছি। তো আর বাদবাকি অংশটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আমাদের বাকিগুলা করব। তো আশা করি কোনো সমস্যা হবে না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? The present continuous tense describe action that are happening at the moment of speaking or action that are ongoing. তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন একটি বাক্য যেটা হচ্ছে অনবরত হচ্ছে এখন, মানে চলমান যেইটা। যেমন I am going to school, আমি স্কুলে যাচ্ছি। তো এই ক্ষেত্রে কি? আমি এখনো পৌঁছাইনি, আমি হচ্ছে অন দ্য ওয়ে আছি এবং আমি এখন কাজটা করতেছি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেটা হচ্ছে বর্তমানে কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো এটার স্ট্রাকচার আমরা দেখে নিই। যেমন সাবজেক্ট, am is are, ভার্ব প্লাস বিয়ন প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। তো এই ক্ষেত্রে লক্ষণীয় যে আমাদের সাবজেক্ট যদি I হয় সেক্ষেত্রে শুধু am হবে, আর যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে is হবে এবং
সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর হবে। তো এটা আমি হচ্ছে পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। আই সমান এম সিঙ্গুলার সাবজেক্ট সমান ইজ এবং ইউ অথবা প্লুরালের ক্ষেত্রে আর। তো এই ক্ষেত্রে আমাদের ক্যাচওয়ার্ড গুলো আছে নাও, এট দ্য মোমেন্ট, কারেন্টলি, টুডে, দিস উইক, রাইট নাও। তো এই ক্ষেত্রে লক্ষণীয় যে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে আয়ের সাথে যেহেতু এম যায় আমরা এম দিয়েছি, তারপরে বিয়ন প্লাস আইএনজি, তারপরে বাদবাকি অংশ। আই এম ইটিং রাইট নাও, আমি এখন খাচ্ছি। দে আর রিডিং এ বুক টুডে, তারা আজ বই পড়ছে। এটা কি একটা প্রসেস যেটা হচ্ছে চলতেছে এখনো, যেটা শেষ হয়নি। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যেই স্ট্রাকচার আছে সেম স্ট্রাকচারই থাকবে, যেমন আই এম ওয়ার্কিং নাও, দে আর প্লেয়িং। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমরা নট যুক্ত করে দিলেই হবে, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমরা নট যুক্ত করে দিলেই আমাদের নেগেটিভ বাক্যটি হয়ে যাবে। যেমন আই এম নট ওয়ার্কিং নাও, তো এই ক্ষেত্রে এম নট যুক্ত হয়েছে, এম এর সাথে নট যুক্ত হয়েছে, এর জন্য আমাদের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। তো দে আর নট প্লেয়িং, তো এই ক্ষেত্রেও আমাদের হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা শুধু সামনে নিয়ে আসবো সাবজেক্টের, আর তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন আর ইউ ওয়ার্কিং, আর দে প্লেইং, তারা কি খেলা করছে। তো এটা হচ্ছে কোশ্চেন করব আমরা। তো আশা করি তোমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে পারছো। তো আমি হচ্ছে একটা সমাধান করে দিই। আই ড্যাশ ইট লাঞ্চ নাও, আই অ্যাম ইটিং লাঞ্চ না। তারপরে হচ্ছে তোমরা হচ্ছে বাদবাকিগুলা করে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। তারপরে হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আমাদের কি হবে, শুধু যেই বি ভার্ব আছে ওইটার সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। বাদবাকিগুলা তোমরা পারবে আশা করি। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব সামনে এনে তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাদবাকি অংশ দিলেই আমাদের হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পূর্ণ করব। তবে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে যেই কাজটা হচ্ছে পাস্টে করা হয়েছিল। The past continuous tense describe action that were happening at a particular moment in the past. মানে যেইটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছি, যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে, কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা হচ্ছে অতীতে হচ্ছিল। তো এটাই হচ্ছে ডিফারেন্স পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে। আর স্ট্রাকচারের মধ্যে শুধু বি ভার্বগুলো চেঞ্জ হবে। বি ভার্ব ওয়াজ ওয়্যার হবে। তো ওয়াজ ওয়্যার কখন হবে, যখন আই এবং সিঙ্গুলার ক্ষেত্রে সমান ওয়াজ হবে এবং ইউ প্লুরালের ক্ষেত্রে আমাদের ওয়্যার হবে। তো এই ক্ষেত্রে লক্ষণীয় যে আমাদের ক্যাচওয়ার্ড গুলো হচ্ছে yesterday, লাস্ট ইয়ার, while, when, at that time, in the past. তো এগুলো হচ্ছে আমাদের ক্যাচওয়ার্ড। তো প্রথমে আমাদের যেই সাবজেক্ট আছে সাবজেক্ট আসবে, তারপরে যেহেতু I এর সাথে was যায় সেহেতু আমরা was নিয়েছি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, রিডিং হয়ে গেছে, তারপরে যা আছে তাই। তারপরে দে যেহেতু প্লুরাল সেহেতু আমাদের ওয়্যার বসছে এবং তারপরে বিয়ন্ড প্লাস আইএনজি। তো এগুলা খুবই সিম্পল। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেমই থাকবে। আমাদের নেগেটিভ সেন্টেন্সে যেহেতু আমাদের বি ভার্ব আছে সেহেতু বি ভার্বের সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। যেমন এখানে নট যুক্ত করা হয়েছে। I was not working, I was not eating. তো আমাদের ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে শুধু
অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে ওইটা সামনে নিয়ে আসবো। তারপরে হচ্ছে যেই সাবজেক্ট আছে ওই সাবজেক্ট দিয়ে দিলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি একটি করে সমাধান করে দিচ্ছি। I was watching TV last night. তারপরে হচ্ছে নেগেটিভ করতে হলে আমাদের এই ক্ষেত্রে she was not going to the office. এবং আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু যে ভার্বটা আছে ওইটা অক্সিলারি ভার্বটা আছে ওইটা আগে নিয়ে আসবো এবং তারপরে বাদবাকি যা আছে তাই। ডিনার। আশা করি পরবর্তীগুলো তোমরা পারবে। আমাদের ফিউচার কন্টিনিউয়াস আছে। ফিউচার কন্টিনিউয়াসে হচ্ছে যেইটা হচ্ছে ভবিষ্যতে হতে থাকবে। তো এইগুলা হচ্ছে আনইউজুয়াল টেন্স মানে এগুলা আমাদের তেমন দরকার হয় না এবং স্পিকিং বা স্পোকেন ইংলিশেও আমরা এটার ইউসেজ খুবই সামান্য বা নাই বললেই চলে। তবুও আমাদের যেহেতু গ্রামার সম্পর্কে জানতে হবে তাই আমরা এটা হচ্ছে শিখব। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে বিয়ন্ড আইএনজি। ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের ক্যাচ ওয়ার্ড আছে। তো এইগুলা দেখে নিও। তারপরে এই ক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। আই সাবজেক্ট তারপরে উইল বি বসছে, তারপরে ভিওন প্লাস আইএনজি হইছে, তারপরে বাদবাকি অংশ। I will be studying at this time tomorrow. আমি আগামীকাল এই সময়ে পড়াশোনা করছি। তো এইগুলা হচ্ছে মোটামুটি অবাস্তবই বলা চলে। তো তারপরেও আমাদের হচ্ছে গ্রামারের জন্য শিখা। They will be going, they হচ্ছে সাবজেক্ট, তারপরে will be আমাদের এই স্ট্রাকচারের, তারপরে হচ্ছে বিয়ন্ড প্লাস আইএনজি। তারপরে বাদবাকি অংশগুলা। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের সেমই থাকবে। I will be working tomorrow. আর নেগেটিভের ক্ষেত্রে যেহেতু আমাদের উইল আছে, উইলের সাথে নট যুক্ত করে দিলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন I will not be working tomorrow. তারপরে they will not be playing. এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা শুধু উইলটা সামনে নিয়ে আসবো এবং তারপরে সাবজেক্ট দিব, তারপরে বি দিব, তারপরে ভিওন প্লাস আইএনজি। এইভাবে আমরা হচ্ছে এটা করব। তারপরে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্র্যাকটিস। তো এক্ষেত্রে I will যুক্ত করে দিলেই I will be working at this time. আমাদের প্রেজেন্ট না সরি আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেহেতু উইল আছে সেহেতু আমরা she will not be playing with her friend. তো এইটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়ে গেল। আর আমাদের ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে শুধু উইলটা আগে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে বিয়ন্ড প্লাস আইএনজি। তো এভাবে আমরা হচ্ছে বাদবাকিগুলা করে ফেলবো। এখন আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট is used to express action that have been completed at some point in the past but are relevant to the present. তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কাজটা পাস্টে সম্পূর্ণ হয়েছে কিন্তু আমাদের বর্তমানের সাথে সম্পর্কিত এবং যেই ঘটনাটা ঘটেছে সেইটার রেশ এখনো যায়নি। যেমন আমি যদি বলি I have done my homework, তার মানে হচ্ছে আমি আমার হোমওয়ার্ক করেছি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে, "তুমি এখন টিভি দেখছো কেন?" তো আমি বলব কি I have done my homework. যদিও আমি পাস্টে করেছি জিনিসটা কিন্তু এইটা হচ্ছে বর্তমানের সাথে সম্পর্কিত। যে আমি হচ্ছে হোমওয়ার্কটা করেছি তার জন্য আমার কি আমি টিভি দেখছি। আমার আর কি কোনো কাজ নেই। তো এই ক্ষেত্রে বাড়তি অংশ বলার দরকার হয় না।
তো এই পাস্টের কথা আমার প্রেজেন্টের সাথে রিলেভেন্ট হইলেই তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন কোনো ধরনের চেঞ্জ যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো চলো দেখে নেওয়া যাক এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে কখন আ হ্যাজ হবে, কখন হ্যাভ হবে? সিঙ্গুলারের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে হ্যাজ হবে। আর আই, ইউ প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে। তো তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট এর যেই ক্যাচওয়ার্ড গুলো আছে, এগুলা খুবই ইম্পোর্টেন্ট। এগুলা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবা। এগুলা খুবই ইম্পোর্টেন্ট এবং এগুলা খুব আসে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুবই ইম্পোর্টেন্ট সবার জন্যই। তো হ্যাভ, তো এখানে একটা এক্সাম্পল আছে। I have already finished the work. আমি ইতিমধ্যে কাজ শেষ করেছি। তো এটা হচ্ছে বর্তমানের সাথে রিলেশন আছে। এর জন্য আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি। তো এখানে সাবজেক্ট I, যেহেতু আমাদের সাবজেক্ট I আসলে আমরা হচ্ছে have ইউজ করব। সেহেতু আমরা have নিয়েছি। তারপরে অলরেডি এই যে এইগুলা অ্যাডভার্ব যেগুলো আছে এগুলা বসছে। তারপরে আমাদের ভার্বের V3 ফর্মটা বসাতে হবে। আমরা V1, V2, V3 জানি। তো ফিনিশের V1 হচ্ছে ফিনিশ, তারপরে ফিনিশের V2 ফিনিশড এবং V3 ও ফিনিশড। V2 এবং V3 ফর্ম সেম। কিন্তু এই ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের পরে V3 অবশ্যই ইউজ করব। তারপরে দেখা যাক হি। হি হচ্ছে যেহেতু একজন, তো সিঙ্গুলার, তো এই ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব। হি হ্যাজ নেভার বিন অ্যাব্রোড। তারপরে আমাদের অ্যাফার্মেটিভ আছে I have worked, they have played। এই ক্ষেত্রে I এর সাথে have যাবে, they যেহেতু প্লুরাল তার সাথে have যাবে এবং পরবর্তীতে ভার্বের V3 ফর্মটা বসছে। তো নেগেটিভের ক্ষেত্রে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আছে, সেহেতু আমরা শুধু নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। এবং আমাদের পরবর্তীতেও সেম, they have not played। ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবো এবং তারপরে সাবজেক্ট দিব, তারপরে V3। সিমিলারলি এই ক্ষেত্রেও have they played। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে একটা প্রথমটা সলিউশন করে দিচ্ছি। I have eaten। তোমরা নিশ্চয়ই eat এর ৩ টা ফর্ম জানো। eat হচ্ছে V1, ate হচ্ছে V2 এবং eaten হচ্ছে V3। তো আমরা হচ্ছে I যেহেতু আছে সেহেতু আমরা have নিয়েছি এবং তারপরে V3 ফর্মটা নিয়েছি। I have eaten। She has completed her work। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে she has not, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আছে has, তো তার সাথে not যুক্ত করে দিলে হয়ে যাবে completed her work। তারপরে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে সেটা সামনে চলে আসবে। তারপরে বাদবাকি অংশ সেম থাকবে। পাস্ট পারফেক্ট, তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট এর মতনই পাস্ট পারফেক্ট হচ্ছে কোন একটা ঘটনা ঘটার আগে পাস্টেই আরেকটি ঘটনা ঘটে গেছে। যেমন an action that was completed before another action in the past। মানে একটি অ্যাকশন, একটি কাজ হওয়ার পূর্বেই আরেকটি কাজ হয়ে গেছে অতীতে। তো এটার স্ট্রাকচার সিমিলার। শুধু আমরা হচ্ছে যেই হ্যাভ ভার্বটা আছে, হ্যাভ ভার্বটাকে এড করে দিব। তাহলে আমাদের স্ট্রাকচার সেই প্রেজেন্ট পারফেক্ট এর মতনই হয়ে যাবে। তো এখানে আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3, মানে ৩ নাম্বার ফর্মটা আছে ওইটা আমাদের ইউজ করতে হবে প্লাস অবজেক্ট। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। I হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড নিয়েছি, তারপরে হচ্ছে V3, ফিনিশের ৩ টা ফর্ম, ২ টা ফর্ম সেম। ১ম V1 হচ্ছে ফিনিশ, V2 ফিনিশড অ্যান্ড V3 ও ফিনিশড। তো আমরা হচ্ছে হ্যাভ ভার্বের পরে V3 ফর্ম ইউজ করব। তারপরে যা আছে তাই। তারপরে আমাদের যেইটা আছে যে একটা সাবজেক্ট আছে, এরপরে আবার হ্যাড, তারপরে হচ্ছে
এটা একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, যেমন এভার, নেভার এগুলো হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে ইউজ হয়। তো এই ক্ষেত্রে আমাদের V3 হচ্ছে বিন, বি বি থেকে বিন হয়েছে, যেমন V1 হচ্ছে বি, V2 হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, এবং V3 হচ্ছে বিন। তো আমরা হচ্ছে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্মটা ইউজ করি, এর জন্য বিন ইউজ করেছি। তো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সেম থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, আই হ্যাড ওয়ার্কড। কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে আমরা জানি যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু আমাদের হ্যাভ ভার্ব আছে সেহেতু আমরা হ্যাডের সাথে নট যুক্ত করে দিলেই, আর বাদবাকি অংশগুলো সেম থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা নেগেটিভ করব। আই হ্যাড নট ওয়ার্ক। তো এই ক্ষেত্রে নট যুক্ত করে দিলেই আমাদের বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন নেই যে আমাদের ডু, ডাজ, ডিড আনতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেহেতু সিম্পলি একটা নট যুক্ত করে দিলে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের শুধু কি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে ইন্টারোগেটিভে যে হ্যাডটা ইউজ করি তার পরের ভার্বটা, সাবজেক্টের পরের ভার্বটা V3 হবে। তো এইটা মনে রাখলে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই ভার্বগুলো খুবই সিম্পল, আমরা হচ্ছে খুব ইজিলি দ্রুত গতির সাথে রিভিউ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের এক্সারসাইজও আছে, যেমন আমাদের পাস্ট পারফেক্ট করতে হলে এখানে কি করতে হবে আমরা জানি, সাবজেক্ট থাকবে, তারপরে একটা হ্যাড আনতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে হ্যাড নিয়ে আসবো, তারপরে ইটের যে V3 আছে ওইটা বসায় দিব। তো আমি ফার্স্ট একটা সলভ করে দিচ্ছি, তোমরা হচ্ছে বাদ বাকিগুলা নিজেরা ট্রাই করবে। তো ইটের V3 হচ্ছে ইটেন, তো আমি ইটেন দিয়ে দিলাম। তো আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট বিফোর ইউ অ্যারাইভড। তো এটা হয়েছে। তো তোমরা হচ্ছে এই বাকিগুলা করে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স is used to express an action that will completed before a certain point in the future. মানে এটা হচ্ছে ফিউচারে একটা পয়েন্টে শেষ হবে। তো এইগুলা টেন্স সচরাচর ইউজ হয় না। তারপর আমরা স্ট্রাকচারের খাতিরে আমরা দেখে নিই। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে উইল প্লাস হ্যাভ। যেহেতু আমাদের মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এর জন্য হ্যাজ কখনোই বসবে না, হ্যাভ বসবে। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল আছে, আই উইল হ্যাভ ফিনিশড V3, ভার্বের V3, তারপরে যা আছে তাই। তো এইভাবে হচ্ছে আমাদের পরবর্তীটাও সেম, আমি কাজ শেষ করব, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। হি উইল হ্যাভ গন অ্যাব্রোড, সে বিদেশে যাবে। তো এই ক্ষেত্রেও সিমিলার, উইল হ্যাভ প্লাস V3। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমাদের সেম স্ট্রাকচার থাকবে, I will have worked, they will have played। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস will not have প্লাস V3 প্লাস অবজেক্ট হবে। যেহেতু will অক্সিলারি ভার্ব সেহেতু আমরা will এর সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। তারপরে আমাদের আবার আরেকটি সেন্টেন্স দেখি, দে উইল নট হ্যাভ প্লেড, তারা খেলবে না। তো এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হওয়ার কারণে আমরা নট যুক্ত করে দিয়েছি, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্বটা সামনে আনবো, এবং তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফর্মগুলো দিয়ে দিব। তো এই ক্ষেত্রে উইল আনা হয়েছে, তারপরে হ্যাভ ওয়ার্ক। তো তুমি কি কাজ শেষ করবে, এটার মানে হচ্ছে উইল ইউ হ্যাভ ওয়ার্ক, উইল দে হ্যাভ প্লেড, তারা কি খেলবে। তো এটা হচ্ছে আমাদের প্রথমে কি অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে হ্যাভ প্লেড। তো এখানে আমাদের এক্সারসাইজ আছে যে ফিউচার পারফেক্টে
তো এইটারে আমরা কি করব? I dash eat breakfast by the time you arrive. I will have eaten breakfast by the time you arrive. তো এভাবে আমরা হচ্ছে বাকিগুলা প্র্যাকটিস করে ফেলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের এমন একটা টেন্স যেটা হচ্ছে অতীত থেকে শুরু হয়ে বর্তমানে চলমান থাকে। যেমন যদি আমরা একটা সেন্টেন্স বলি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অনেক ইউজ হয় এবং এটা হচ্ছে পরীক্ষায়ও অনেক আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখি কি বলছে। ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড are still continuing in the present, or action that have recently finished but have a visible result in the present. তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট নিব, তারপরে হ্যাভ অথবা হ্যাভ নিব হচ্ছে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার সমান হ্যাজ, আর আই ইউ অথবা যে কোনো প্লুরালের জন্য হ্যাভ ব্যবহার করা হবে। তো সিঙ্গুলার আই ইউ অথবা যে কোনো প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের আই যেহেতু আছে, আমরা হচ্ছে হ্যাভ নিয়েছি, তারপরে বিন ভার্বের V3, তারপরে হচ্ছে V1 প্লাস আইএনজি। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। তো অতীতে শুরু করে আমি এখনো কাজটা করতেছি। আই হ্যাজ বিন রিডিং বুক, আই হ্যাজ বিন রিডিং এ বুক, বা হি হ্যাজ বিন রিডিং এ বুক। তো এই ক্ষেত্রে আমাদের হি এর কারণে হ্যাজ ইউজ করেছি, কারণ কি হি হচ্ছে সিঙ্গুলার, তো এর জন্য হ্যাজ ইউজ করেছি। তো সে বই পড়ছিল, মানে কি এখনো পড়তেছে। যেমন আই হ্যাভ বিন রিডিং এ বুক, মানে আমি হচ্ছে বই পড়তেছি, মানে কি অতীত থেকে শুরু করে এখনো কাজটি শেষ করিনি। সেজন্য আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। তো আশা করি তোমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝেছো। যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাও, আমি হচ্ছে আবার দরকার হলে আরেকটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টগুলো সেম থাকবে। সাবজেক্ট হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। দে হ্যাভ বিন প্লেয়িং, তারা খেলা করছিল। তো এইভাবে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দিয়ে করতে পারি। কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে এটাও সেম থাকবে, শুধু নট যুক্ত করে দিলেই হবে হ্যাভ এর সাথে, হ্যাভ অথবা হ্যাজ এর সাথে। তো এই ক্ষেত্রে আমাদের আই হ্যাভ নট বিন ওয়ার্কিং, দে হ্যাভ নট বিন প্লেইং। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপরে বাদবাকি যে ভার্বগুলো আছে ওগুলা দিয়ে দিব আগের নিয়মেই। তো এগুলা সেম, সব জায়গায় এগুলা সেম থাকে। তো এইগুলা নিয়ে তেমন প্যারা হবে না। তো এই ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ফর এবং সিন্স হলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। সেক্ষেত্রে ব্যবধান হচ্ছে বা পার্থক্য হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমাদের ব্র্যাকেটে মেইন ভার্ব দেওয়া থাকে সে তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ব্র্যাকেটে যদি বি ভার্ব দেওয়া থাকে, যদি বি দেওয়া থাকতো সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হতো। যেমন আই হ্যাভ বিন আই হ্যাভ বিন দেয়ার অল দ্য ডে। তো তখন ওইটা হয়ে যেত হ্যাভ ভার্ব প্লাস V3 পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যখন হচ্ছে আমরা
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব তখন হচ্ছে এই ব্র্যাকেটে মেইন ভার্ব দেওয়া থাকবে এবং আমরা আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে লং এটা বলতে পারবো। তো এই ক্ষেত্রে হয়ে যাবে আই হ্যাভ বিন ওয়ার্কিং। আর এই ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাভ ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে এবং তারপরে বাদবাকি সাবজেক্ট তারপরে বাকি অংশগুলো দিতে হবে। তো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এটা হচ্ছে ইউজ টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট ওয়ার অনগোয়িং ইন দ্য পাস্ট, মানে যেটা হচ্ছে অতীতে চলমান ছিল এবং বিফোর অ্যানাদার অ্যাকশন অকার্ড, আরেকটি ঘটনা ঘটার আগে। তো এক্ষেত্রে আমাদের শুধু চেঞ্জ হবে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড দিলেই আমাদের পুরোপুরি আগের মতন হয়ে যাবে। মানে এইটা হচ্ছে সিমিলার টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, এটাই শুধু হ্যাড যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আই হ্যাড বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার হোয়েন ইউ কল্ড মি, আমি 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম যখন তুমি আমাকে ফোন করলে। তো এটা হচ্ছে পাস্টে হয়ে গেছে এবং আরেকটি কাজ সম্পূর্ণ হওয়ার আগে হয়েছে। তো এই ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভিওন প্লাস আইএনজি। তো এইভাবে পরবর্তীটাও সেম সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ওয়ার্কিং হয়ে গেছে বিয়ন প্লাস আইএনজি, তারপরে আমাদের বাদবাকি অংশ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সেম থাকবে আই হ্যাড বিন স্টাডিং, দে হ্যাড বিন প্লেয়িং। নেগেটিভের ক্ষেত্রে হ্যাডের সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে সবগুলাই সিমিলার, অক্সিলারি ভার্ব থাকলে নট যুক্ত করে দিতে হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাড অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা হচ্ছে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে যেই ভার্বগুলো আছে ওইগুলা বসাই দিতে হবে। তো আশা করি তোমরা হচ্ছে এগুলা বুঝছো। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে আই হ্যাড বিন ওয়েটিং। বাদ বাকিগুলো তোমরা তোমাদের নিজের খাতায় চেষ্টা করবে। নেগেটিভের ক্ষেত্রে শুধু হ্যাড নট হয়ে যাবে, হ্যাড নট, আর বাদ বাকি সব সেম থাকবে। শি হ্যাড নট বিন স্টাডিং ফর আওয়ার্স বিফোর দ্য টেস্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে ইন্টারোগেটিভ দেওয়াই আছে, তো হচ্ছে তোমরা হচ্ছে এটা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা হচ্ছে ভবিষ্যতে চলমান থাকবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। is used to describe actions that will be ongoing in the future up until a specific time. তো এটার সাবজেক্ট থাকবে, তারপরে উইল আসবে, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আই সাবজেক্ট দিয়েছি, তারপরে উইল হ্যাভ হচ্ছে আমাদের স্ট্রাকচার, তারপরে বিন ওয়ার্কিং। তো এইটা হয়ে গেল আমাদের কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 hours বাই টুমরো ইভিনিং। হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দিস অফিস ফর 3 years when he joins। তো এগুলো হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এফার্মেটিভ সেন্টেন্সে সেম থাকবে, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours টুমরো, দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 years। তারপরে হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে উইলের সাথে নট যুক্ত করে দিলেই হয়ে যাবে এবং ইন্টারোগেটিভের করার ক্ষেত্রে উইলটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসলেই হবে। তো আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে, যেমন উইল ইউ হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours টুমরো। তারপরে এইখানে হচ্ছে আমরা একটা সমাধান করি। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years। তো বাদ বাকিগুলো আশা করি তোমরা পারবে। তো এই ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে উইল নট দিয়ে দিলেই আমাদের পুরো সেন্টেন্স
নেগেটিভ হয়ে যাবে she will not have been waiting for an hour by the time you arrive। আর তারপরে ইন্টারোগেটিভের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, সবগুলা করা আছে। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা অনেক হেল্পফুল ছিল। তো তোমরা যদি এরকম ক্লাস আরও পেতে চাও কমেন্ট সেকশনে জানাবে। এবং আমি হচ্ছে এসএসসি এবং এইচএসসির যেই গ্রামার পার্টগুলো আছে এগুলা কমপ্লিট করার চেষ্টা করব ধীরে ধীরে। প্রথমে আমি হয়তো এসএসসির যেই সিলেবাসটা আছে ওইটা কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি তোমরা হচ্ছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো জন্য অপেক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি।